প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম। শুভেচ্ছা পয়লা বৈশাখের, নববর্ষের শুভেচ্ছা। কেমন কাটলো আপনাদের দিনটা? আমার ভালোই কাটছে। যাই হোক, জামাতে ইসলামকে দেখলাম র্যালি বাইর করতে। কুলা, মই, ওই যে ডুলা আছে না, আমাদের দেশে বলে মাছ ধরার ডুলা, ওই ডুলা এইসব নিয়ে র্যালি বাইর করছে। বটতলায় গিয়া শেষ করছে, এখানে গান টান গাইছে, পল্লী গীতি, ভাওয়ালি, এসব গান টান ভালোই লাগছে। ছাত্র শিবিরও ছিল। দেখেন, এইসব কালচার কিন্তু গত সরকার যে ছিল না, ওই আমলেও দেখি নাই। কিন্তু ইউনূসের আমলে, ইউনূস সরকার যখন ছিল তখনও কিন্তু একটা পয়লা বৈশাখ গেছিল, তখনও কিন্তু দেখি নাই। তখন এসব নিয়ে বিতর্ক চলতেছিল। ওই যে মূর্তি টুর্তি, কে কেমনে কি বলবে, এটার নাম মঙ্গল না আনন্দ, কি মিছিল, কি র্যালি, হাবি জাবি, এইসব নিয়েই আলোচনা হয়েছে। কিন্তু এবার সুন্দরভাবে পার হয়েছে। কিন্তু জামাত কি সুন্দরভাবে তার আগামী দিনগুলা পার করতে পারবে? প্রবলেম আছে, বিরাট একটা ষড়যন্ত্র হচ্ছে ভাই। আপনারা হয়তো বলতে পারবেন, কোথায় এই ষড়যন্ত্রের গন্ধ পাইলেন? আমি এই ষড়যন্ত্রের গন্ধ পাইছি একজনের কাছে, যার নাম বললে আপনি এখন হয়তো একটু হাসবেন, সিরিয়াসলি নিবেন না, কিন্তু সিরিয়াসলি নিতে হবে। ছাত্র দলের সভাপতি রাকিব সাহেব, হ্যাঁ ভাই, সিরিয়াসলি নিতে হবে। অনেকে মনে করে রাকিব খুব সিরিয়াস কোনো কথা বলে না, এমনি বলার জন্য বলে, কিন্তু আমি সিরিয়াসলি নিছি। কেন জানেন? ওর মুখ দিয়ে এটা বাইর হয়ে গেছে। তো ও কোথাও ছিল, হ্যাঁ, বড় ভাইদের সঙ্গে কোনো মিটিং এ ছিল, ওই মিটিং এ এটা আলোচনা হয়েছে, ওই আলোচনাটা ওর মুখ দিয়ে বাইর হয়ে গেছে। সোজা সাজা মানুষ তো বইলা ফালাইছে, আগামী 1 বছরের মধ্যে জামাতের রাজনীতি শেষ, এরকম কথা বলছে। হ্যাঁ, এটা একটা বিরাট ষড়যন্ত্র চলতেছে। এরকম ষড়যন্ত্র অতীত বহুবার হয়েছে। বেগম খালেদা জিয়ার মুখে শুনেন নাই? উনি তো শেখ হাসিনাকে সরাসরি বলছে জামাতের এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশের নির্দেশে, জামাতকে ধ্বংস করতে চাচ্ছে। পার্শ্ববর্তী দেশ চায় না এখানে ইসলামিক কোন দল থাকুক। জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে ওরা কেউ যুদ্ধ অপরাধী না। এটা বেগম খালেদা জিয়া নিজের মুখে বলছে। তো কিন্তু সেই দিনগুলো আমাদের হারায় গেছে, ভিডিওগুলা রয়ে গেছে, সবাই দেখে নিতে পারেন। এখন আবার নতুন করে ষড়যন্ত্রে নামছে। 1 বছর সময় দিছে রাকিব, তো বললো 1 বছর সময়। তারা একটা প্ল্যান করছে, আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে বোধহয় এটাও রাখছে, কিভাবে জামাতে ইসলামকে, ছাত্র শিবিরকে ধ্বংস করে দেওয়া যায়। এ ধরনের একটা কিছু হইতে পারে। এই প্ল্যানটা যদি বাস্তবায়ন করতে চায় তাহলে তো ভাই অনেকগুলা মামলা দিতে হবে। মিটিং মিছিল বাইর করলে আবার বাইরাইতে হবে, গায়েবী মামলা দিয়ে আবার ধরপাকড় করতে হবে, মিড নাইটে এসে উঠায় নিয়ে যাইতে হবে, বহুত কিছু করতে হবে। শেখ হাসিনা যত রকম চেষ্টা করছে ওই চেষ্টাগুলাই তো করতে হবে। কিন্তু ফলাফল কি? ফলাফল 5ই আগস্টে, 2024-এর 5ই আগস্টে আমরা পেয়ে গেছি। সো এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। যে যত রকম ষড়যন্ত্র করুক না কেন, কোনো কিছুই গোপন থাকবে না, সব সামনে চলে আসবে। তবে এত তাড়াতাড়ি সামনে আসবে এইটা কল্পনা করতে পারি নাই। হ্যাঁ ভাই, ডিপ স্টেট যে এত তাড়াতাড়ি সামনে আসবে আগে বুঝি নাই। হঠাৎ ডিপ স্টেটের কথা বললাম কেন? ছায়া সরকারের কথা এই জন্য বললাম। দেখেন ভাই, একটা ছায়া সরকার চালাইবার জন্য আপনার লাগবে আর্মির বড় বড় কর্তাদের লাগবে, পুলিশের বড় বড় কর্তাদের লাগবে, র্যাবের বড় বড় কর্তাদের লাগবে, সচিবালয়ের মধ্যে যারা সচিব আছে একদম পণ্ডিত তাদেরকে লাগবে। এইসব দেশের মাথা নিয়েই তো একটা ডিপ স্টেট হয়। কিন্তু ডিপ স্টেটের কিন্তু চাকা আছে, সেটা কি দিয়া চলে? টাকা দিয়া চলে। টাকার চাকা লাগাইতে হবে। সে টাকা কারা দেয়? ওই টাকা যারা দেয় তারাই ডিপ স্টেট চালায়। দেখেন এস আলম, ওনার নাম আপনারা বারবার শুনছেন না? গত 2 বছর ওনাকে আমরা কিভাবে চিনলাম? প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কি তুইলা ধরলো? ওনার লুটপাটের ইতিহাসই তো তুইলা ধরলো। এই ইসলামিক ব্যাংকে কিভাবে ধ্বংস করছে, সাথে আরো 4-5টা ব্যাংকে কিভাবে উনি গিলা খাইছে। আর ওনার মাধ্যমেই তো ভাই 60 থেকে 62 হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। উনি সিঙ্গাপুরে এক রাজপ্রাসাদ বানাইছে,
ওইখানে থাকে, ওইখান থেকে চার্টার্ড প্লেনে দিল্লি আইসা শেখ হাসিনার সাথে আলাপ করে আবার চইলা যায়। এগুলোই তো শুইনা আসতেছি। এখন ওই লোকটাকেই কেন দরকার হইলো? তার মানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। হ্যাঁ ভাই, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন না? কয়েকদিন আগে শিরিন শারমিনকে কেন ধরলো, 5 দিন রাখলো, আবার ছাইরা দিল। আবার এদিকে এস আলমকেই আনতে হচ্ছে। ওই ব্যাংকে, যে ব্যাংকের টাকার জন্য মানুষকে দেখছি হাহাকার করতে, ভাই 5 লক্ষ টাকার জন্য অনেকে কাঁদতে দেখছি চিটাগাঙ্গে। অনেকের ভাই জীবন তছনছ করে দিছে এই ব্যাংকগুলা। এই ব্যাংকে আবার গত 18 মাসে মানে ইউনূস সরকার একটা পজিশনে আনছে, লোন টোন করে একটা সাইজ তো করছে, মানুষের হাহাকার তো কমাইতে পারছে, ব্যাংকগুলো আবার চলতেছিল। ওইখানে আবার আগের মালিককে আনতে হবে কেন? এস আলম একা না ভাই, তার সাথে একটা গ্যাং আছে পুরা 4-5 জনের। এরাই এই দেশটাকে লুইটা পুইটা খাইছে, এইটাই আমরা দেখছি। এবং আমাদেরকে এইটাই বোঝানো হয়েছে এস আলম একজন ভিলেন, এই দেশের ভিলেন। সেই ভিলেনকে আবার আনতে হবে কেন? ওই জন্যই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আর কোনো মানুষ নাই এই জগতে ভাই, যারা আপনারা বিএনপি করেন, আপনারা বুকে হাত দিয়া বলেন দেখতে কেমন লাগে? দেখতে ভালো লাগতেছে? দেখেন, শিলং থেকে যখন সালাউদ্দিন সাহেব আসলো, আইসা ওনার একটা গাড়ি ব্যবহার করছিল, মানে এস আলমের গাড়ি, সেটা নিয়ে আজ পর্যন্ত কথা চলতেছে। একটা গাড়ি মানুষ সহ্য করতেছে না, আর পুরো ব্যাংক তুলে দিতেছেন তাদের হাতে। মাত্র 7.5% টাকা ওরা পরিশোধ করবে। কত পার্সেন্ট? নিচে তো ভাই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, হয়তো 500 কোটি টাকা ফেরত দিয়ে আবার ইন করতেছে। ওদের কাছেই কেন ওই ব্যাংক তুলে দিতে হবে? আমরা সন্দেহের চোখে দেখতে চাই। অটোমেটিক সন্দেহ চলে আসে তো, কিন্তু আমাদের মধ্যে সন্দেহ আসলে কি ঘোড়ার ডিম আসে যায় সরকারের? কিচ্ছু যায় আসে না। সরকার তো ভাই এখন পাবলিকের সাথে, হ্যাঁ ভাই, জনগণের সাথে প্রতিযোগিতায় নামছে। প্রায় 70% যে ভোট দিছে, সেটা হিসাব করলে প্রায় 5 কোটি মানুষ এই হ্যাঁ ভোটে ভোট দিছে। এই 5 কোটি ভোটারের বিরুদ্ধে কি সরকার দাঁড়ায় গেল? জনগণের মনের ভাষা কি সরকার বুঝতে পারতেছে না? দেখেন ভাই ব্রাদার, পার্শ্ববর্তী দেশ নিয়ে আমাদের অনেক রকম দ্বন্দ্ব আছে, অনেক রকম প্রশ্ন আছে, অনেক রকম কথাবার্তা এই মার্কেটে চলতেছে, আপনারা তো দেখতেছেন। এর মধ্যে আমাদের খলিলুর রহমান সাহেব গেল পার্শ্ববর্তী দেশে, ওনার সাথে গেল হুমায়ুন কবির সাহেব, উনি উপদেষ্টা। আর খলিলুর রহমান সাহেব হইল আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা, দুজনে গেল। আসলো, আসার পর খলিল সাহেবের নামে একটা ফটোকার্ড ফেসবুকে ঘুরা বেড়াইতেছে। উনি কি বলছে? বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা বুঝেন, বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা সত্য ভাই। আপনি যদি পেন্সিল দিয়ে আঁকতে যান, আমাদের চারিদিকে কে? ভারত। ওদিকে ভারত, এদিকে বাংলাদেশ, ম্যাপে তো লাগবেই। কিন্তু ওইটা বলতে হবে কেন? কেমন যেন একটা বেকুব মার্কা কথা হয়ে গেল না? আপনাদের মনে আছে ওই যে আলগা মমিন, আলগা চুল লাগায় যে ঘুরতো, চুল খুইলা ফালাইলে চিনা যায় না, ওই চুল খুইলাই কিন্তু ভাইগা গেছে। নিজে এক ইন্টারভিউর মধ্যে বলছে যে আমি যে ভাইগা আসছে আমার কেউ চিনতে পারে নাই, কারণ আমি চুল খুইলা ফালাইছিলাম। এই লোক ভারত থেকে আইসা কি বলছিল মনে আছে? এও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ছিল, ওনার কথা মনে আছে? ভারত আর বাংলাদেশ হচ্ছে স্বামী স্ত্রী। কত বড় বেকুব মার্কা কথা! ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রী। আরে ভারতের প্রধানমন্ত্রী একজন পুরুষ মানুষ, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। আপনি যদি এই ধরনের কথা বলেন, মানুষ তো ট্রল করবে। মানুষের কথা বলার সুযোগ তো আপনিই কইরা দিতেছেন। ঠিক তেমনি উনিও কইরা দিছে, বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবেই। এই কথাই বলার ছিল, আর কোনো কথা বলার ছিল না। এটা নিয়ে এখন বহু রকম প্রশ্ন উঠছে। এর মধ্যে আবার হুমায়ুন কবির সাহেব, উনি আবার কি বলতেছে? ভারতকে আমরা সতর্ক করে দিছি শেখ হাসিনার ব্যাপারে। কি সতর্ক? শেখ হাসিনা যেন ভারতে বসা কোন রকম রাজনীতি না চালাইতে পারে বাংলাদেশে। আর শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ, শেখ হাসিনাকে ফেরত চাইছে। দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা। চিন্তা করছেন? সতর্ক ভাই, শব্দটা কিন্তু ডেঞ্জারাস। সতর্ক করে দিছে দিল্লিকে বাংলাদেশ, মানে ঢাকা। বিশ্বাসযোগ্য না? কোনো মতেই বিশ্বাসযোগ্য না। আর ভারত ওই শেখ হাসিনাকে দিবে? কোনোদিনই দিবে না। বর্তমান সরকারও দিবে না, অপোজিশনে যে আছে কংগ্রেস, তারাও দিবে না। শেখ মুজিবুরের সাথে ইন্দিরা গান্ধীর খুব ভালো সম্পর্ক ছিল। শেখ মুজিবুরের মেয়েকে ফাঁসিতে ঝুলাইবার জন্য দিয়ে দিবে, এটা বিশ্বাসযোগ্য কথা মোটেও না। বরঞ্চ ওনারা যদি আইসা এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি মিডিয়ার কাছে জানাইতো আমরা শহীদ হাদির ওই খুনিকে ফেরত চাইছি,
হ্যাঁ ভাই, ফয়সালকে ফেরত চাইছি, এমন একটা কথা যদি বলতে পারতো, এমন একটা আলোচনা যদি ওইখানে কইরে আসতে পারতো, তাইলে ভাই বাহাবা বাহাবা চারিদিকে ছড়ায় যেত, সবাই আপনাদেরকে বুকে টাইনা নিত। হ্যাঁ ভাই, কিন্তু এমন একটা কথা বললেন, বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবে, দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা, বিশ্বাসযোগ্য কথা না। এর মধ্যে এস আলম ঢুকতেছে, সব মিলাইয়া কি মনে হইতাছে। কয়েকদিন আগে শিরিন শারমিনকে ধরলেন, রাখলেন 5 দিন, তারপর আবার ছাইরা দিলেন, কোটি টাকার গাড়িতে কইরা উনি বাসায় চলে গেল। সব মিলে মনে হয় না কোথায় যেন একটা ষড়যন্ত্র হচ্ছে, কোথায় যেন আবার ডিপ স্টেট সামনে চলে আসতেছে। হ্যাঁ ভাই, ডিপ স্টেট মনে হইতেছে ড্রাইভিং সিটে বসছে, উনি যেভাবে চালাইতে চাইতেছে সবাই সেভাবেই চলতেছে। কিন্তু জনগণ যেভাবে দেশটা চালাইবার জন্য ম্যান্ডেট দিল, হ্যাঁ ভাই, জনগণ তো একটা হ্যাঁ ভোট দিয়া একটা ম্যান্ডেট দিছে। ওই হ্যাঁ ভোট মানে কিভাবে আপনি দেশটা চালাবেন সেই রোড ম্যাপটা তো জনগণ আপনাদেরকে দিছে, কিন্তু সেটা কি পালন করছেন? না, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু ভাই আলোচনায় আসবে, খুব তাড়াতাড়ি আসবে, দেখবেন খুব তাড়াতাড়ি ওনারা সংসদে বৈশাই মিটমাট করবে। সালাউদ্দিন সাহেব বলছে না, ইউনূস সরকার অন্তহীন প্রতারণা কইরা গেছে, অন্তহীন প্রতারণা। ভাই আপনারাও তো ওই অন্তহীন প্রতারণার সঙ্গে ছিলেন। ওই যে 18 মাস বসছেন, সিটিং দিছেন, খাইছেন, আইন তৈরি করছেন, সংস্কার করছেন, সবকিছু তো আপনারা একসাথে বৈশাই করছেন। সবচেয়ে বড় কথা কি জানেন? 2023 সালে, হ্যাঁ 2023 সালে ওনারা 31টা দফা দিছিল। ওই 31টা দফার প্রথম দফাটা কি জানেন? প্রথম দাবিটাই হইল এই সংবিধান সংস্কার করা হবে। কেন প্রথম দাবিটা? এই জন্যই প্রথম দাবিটা, বেগম খালেদা জিয়া কিন্তু বলছিল জনগণের সরকার আসলে এই সংবিধান ছুঁড়া ফেলে দিবে, যার জন্য 31টা দাবির মধ্যে 1 নম্বর দাবি ছিল এই সংবিধান সংস্কার। এখন বলে সংবিধান সংস্কার করা যায় না, এটা রহিত করা যায়, এটা পরিবর্তন করা যায়, এটা সংশোধন করা যায়, অনেক রকম কঠিন কঠিন বাংলা ভাষায় না জুইরা দেয়। সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না। সাধারণ মানুষের মনের মধ্যে সোজা প্রশ্ন, জিয়াউর রহমান সাহেব যে ভোটের মাধ্যমে বিএনপি গঠন করছে, বিএনপি জন্মই তো হয়েছে হ্যাঁ না ভোটের মধ্যে দিয়া। এরকম হ্যাঁ না ভোট ভাই এরশাদও করছে, বেগম খালেদা জিয়াও করছে, সবাই করছে, সবাইটাই মাইনা নিলেন। 24-এর রক্তের বিনিময়, মা বাবার বুক খালি করার বিনিময় যে সংস্কারটা হইল সেটা মাইনা নিতে চায় না। হ্যাঁ, সেটা কেউ মানতে রাজি না। কেন রাজি না? ওই সংস্কার হইলে তো ভাই আপনি এস আলমকে আর আনতে পারবেন না। সংস্কার হয়ে গেলে তো ভাই এস আলমকে আর ওই ব্যাংকটা ফিরাই দিতে পারতেন না, ইসলামিক ব্যাংকের মালিক আবার বানাইতে পারতেন না। ওই সংস্কারের মধ্যে সব নিষিদ্ধ করা আছে, কিভাবে ব্যাংকগুলো চলবে, নতুন সিস্টেম লেখা আছে তো ভাই, ওইটা মানতেছে না। এমনকি বিচার বিভাগকেও স্বাধীন করে নাই, বিচার বিভাগেরও কন্ট্রোল ভাই উনাদের হাতে। নাহলে শিরিন শারমিন ঢুকলো, 5 দিন পর বাইরে হয়ে গেল, এই নাটকটা মানুষ বুঝে না? নিশ্চয়ই বুঝে। সব জায়গায় আপনারা কেমন জানি উল্টা পাল্টা কইরা ফেলাইতেছেন। এত তাড়াতাড়ি আপনাদের চেহারাটা সামনে আনবেন কল্পনাও করি নাই। হ্যাঁ ভাই, শেখ হাসিনাকে কিন্তু বুঝতে আমাদের অনেক টাইম লাগছে। প্রথম 5 বছর বুঝি নাই, পরে বুঝতে পারছি। আর ওনারা কিন্তু ধরা দিয়ে দিল 1.5-2 মাসের মধ্যে। 1.5-2 মাসের মধ্যে ওনাদের চেহারাটা ওনারা তুইলা ধরলো। কেন এমন করতেছে এক উপরওয়ালা জানে। দেখেন উপরওয়ালার মেহরবানিতে আজকে এই যে পয়লা বৈশাখটা খুব সুন্দরভাবে পার হয়েছে। আগামীকাল থেকে দেখেন এর মধ্যে 24 তারিখে আবার আন্দোলনের ডাক দিছে, সবাই কিন্তু রাস্তায় আছে। এবং নাহিদ ইসলাম কি বলছে? বলছে এবার যদি আন্দোলন হয় আপনারা পিছনে থাকবেন, আমরা সামনে থাকবো। এনসিপি বলছে আমরা সামনে থাকবো, দেখি কে গুলি করে আমাদের বুকে। দেখেন কোন পর্যায়ে চলে গেছে। কেন আবার জীবন দিতে হবে, কেন আবার রক্ত দিতে হবে? ভোটের মাধ্যমে যেটা আমরা পাইছি, পৃথিবীতে এমন কোন আইন আছে যে গণভোটকে স্বীকার যাবে না? এই গণভোট নিয়ে ভাই আন্তর্জাতিক আদালতে যান, দেখেন কি জবাব দেয়। পৃথিবীতে এমন কোন আদালত নাই, এবং বাংলাদেশের আদালতে যান, ওনারা বলতে পারবে যে এটা মানি না, এটা অস্বীকার যাইতে পারবে? জনগণের রায় অস্বীকার যাওয়া যায়? কোনোদিন না। এ দেশে 4 বার জনগণের রায় মাইনা নিছেন, এখন মানতে অসুবিধা কি? এসব ফাফরবাজি করে লাভ আছে? জনগণের মনের মধ্যে কষ্ট দিয়ে লাভ আছে? ধীরে ধীরে দূরে সইরা যাইতেছেন। আর দূরে সইরা গেলে কি ঘটনা ঘটতে পারে এগুলা বলতে চাই না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। তবে আমার মন বলতেছে আগামী 1 সপ্তাহের মধ্যে অন্তত 24 তারিখের আগে সুন্দর একটা মীমাংসা হয়ে যেতে পারে। সরকার এবং বিরোধী দল এই সংসদে বৈশাই একটা মীমাংসায় আসতে পারে, মন বলতেছে। আর উপরওয়ালা বাকিটা জানে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
বাংলাদেশের রাজনীতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে। খেয়াল করলে চারিদিকে চোখ বুলালে ঘটনাগুলো দেখলে আপনার কাছে মনে হবে রাজনৈতিক পরিস্থিতি যেন উত্তাল হয়ে উঠছে, উত্তাপ ছড়াচ্ছে, মানুষের উদ্বিগ্নতা বাড়ছে। কিন্তু দেশের মধ্যে বিরাজমান যে সংকটগুলো সেগুলো সমাধান হচ্ছে না। এই পরিস্থিতিতে কেউ কোনোভাবে সমাধান করছে না। আপনি যদি দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য শাহবাগে অনশন চলছে। এই বিষয়ে এত বড় অনশন হচ্ছে, প্রায় 72 ঘন্টা শেষ হয়ে গিয়েছে, কিন্তু কোনো মিডিয়াতে তার খবর আসছে না। অর্থাৎ মিডিয়া ব্লক আউট করে দিয়েছে এই পরিস্থিতিকে। রাজনৈতিক একটি চাপ মিডিয়ার মধ্যে তো রয়েছে, আর বাংলাদেশের মিডিয়া সেলফ দালাল বা সেলফ সেন্সরশিপ মেনটেন করে তারা। এই দালালদেরকে আমাদের পুরনোভাবেই চেনা। এরপরে কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, কে ইন্ধন দিয়েছে, কারা এর পেছনে, তাদেরকে ধরার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। আপনি পীরকে পছন্দ নাই করতে পারেন, সে অপরাধ করতে পারে, কিন্তু তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। এভাবে গণমানুষকে লেলিয়ে দিয়ে, উস্কানি দিয়ে হত্যা করা কতটা হতে পারে? এই জিনিসটি কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে যেভাবে ছড়িয়েছে, শুধু বাংলাদেশ নয়, একসময় এই সরকারকে অবশ্যই ভুগতে হবে। আর সরকার দেশের ভিতরেই সামাল দিতে পারছে না উত্তাপ পরিস্থিতি, আর আন্তর্জাতিক পরিস্থিতি কিভাবে সামাল দিবে সেই মুরদ এদের আছে বলে আমি মনে করি না। শুধু ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে একজন পর্দানশীল নারী বিবি সওদা সুমিকে অ্যারেস্ট করেছে। শুধুমাত্র সে ফেসবুকে লিখেছে দেশে মারাত্মক কিছু ঘটতে যাচ্ছে, দেশের তেলের সংকট, আমরা ইরান থেকে, রাশিয়া থেকে খুবই কম মূল্যে তেল আনতে পারি, তা সত্ত্বেও ভারত থেকে কেন 4 গুণ 5 গুণ বেশি দাম দিয়ে আমরা তেল আনবো? এর আড়ালে অন্য কিছু রয়েছে। এই প্রশ্নটি করেছিলেন সওদা সুমি। কিন্তু আমাদের সেই বোনকে, আমাদের সেই পবিত্র মাকে যারা অ্যারেস্ট করেছে, তাদের নাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিষ্কার করে প্রকাশ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সংসদ শুরু হয়েছে আজ যতদিন, পুরোটো পরিস্থিতি জুড়ে রয়েছে অগণতান্ত্রিক আচরণ। সংসদের স্পিকার, ডেপুটি স্পিকাররা হেডমাস্টারি দেখাইতে চাইতে বেশি ভালোবাসেন। গণতান্ত্রিক উত্তরণ, সংসদের সৌন্দর্য, সমালোচনা এসবকে এড়িয়ে তারা আছেন হেডমাস্টারি করার জন্য। এটা ঠিক হয়েছে, এটা হয়নি, এটা পড়ে না দেখে বলতে হবে, দেখার মাধ্যমে করা যাবে না। এই জিনিসগুলো তারা যখন যেভাবে প্রেজেন্ট করে, বাংলাদেশের মানুষ যার পরাণে তাদের উপরে বিরক্ত। হেডমাস্টারি করতে গিয়ে কোটি কোটি মানুষের বিরক্ত বদদোয়া তারা কামিয়ে নিচ্ছে। এই পরিস্থিতি থেকে তারা কীভাবে উত্তরণ করবে তারা কোনোভাবে টের পাচ্ছে না। তাদের আসলে সেই স্কিলটা তারা অর্জন করতে পারে নাই বলেই সাধারণ মানুষ এভাবেই তাদেরকে মনে করছে অর্থনৈতিক ভিলেন। বাংলাদেশের ব্যাংকগুলো যে যারা নাকি তছনছ করে দিয়েছে, কুকুর খাওয়ার মতো খেয়েছে। কুকুর খাওয়া মানে কি বুঝেন? কুকুরকে যখন আপনি একটা হাড্ডি দিবেন, একদম চেটে পুটে সব শেষ করে খাবে, সেখান থেকে আর পিঁপড়াও কিছু খেতে পারবে না। কুকুর এমনভাবে খায়, আপনারা জানেন নিশ্চয়ই, যেই হাড্ডি কুকুরে খায় সেটা আর পিঁপড়া খায় না, সেখানে কিন্তু পিঁপড়া বসে না। এর কারণ হলো কুকুরের গায়ে এক ধরনের লালা থাকে, এই লালা পিঁপড়ার জন্য জীবনহানিকর এবং ক্ষতিকর। যে এই কারণে কুকুরের খাওয়া হাড় সাধারণত পিঁপড়া খায় না, বিড়ালে খাওয়া হাড় পিঁপড়া খায়। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী দেশের জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে নানান রকম কথাবার্তা বলছেন। এই দেশে একমাত্র জ্ঞানী ভাড়াটিয়া এই দুইটাই কন্ট্রাক্টারে নিছে বাংলাদেশের সংবিধান বোঝার যত আইন কানুন কায়দা, তারা দুইজন কন্ট্রাক্ট নিয়ে ফেলছে। একটা হইল শিলং ফেরত সুষ্ঠু মন্ত্রী, তার পিঠে মানুষ মেরে ফেলে, নারীদেরকে ধরে নিয়ে যায় বিনা দোষে, আর সন্ত্রাসীরা ছাড়া পায়। তো এই স্বরাষ্ট্রমন্ত্রী লইয়া আমরা কি করিব? তাকে অবশ্যই জনগণ কোনো এক সময় গরদান দিয়া বের করে দিতে পারে। এই সংসদ জনগণের, এই রাস্তা জনগণের, এই ভাবভঙ্গি সব জনগণের। জনগণ চোখে আঙ্গুল দিয়ে তখন ভুল ধরিয়ে দিবে না। ভুল ধরিয়ে দেওয়ার সময় যখন শেষ হবে, চোখে আঙ্গুল দিয়ে চোখ অন্যদিকে ঘুরিয়ে দিবে। জনগণের যখন রেগে যায় তখন আর কোনো বুঝ আলোচনা কোনো কিছুই কাজ হয় না। কারণ এই দেশের ষষ্ঠী খুনি হাসিনা আলোচনাও তখন আর মানুষ শুনে নাই। এই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী যেভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এটা তাদের অবশ্যই বন্ধ করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাদের মঙ্গলের জন্য এটি হওয়া উচিত। আর সবচাইতে বেশি মনে করতে হবে, এই বিএনপি নামক দলটি প্রতিষ্ঠা করেছেন দ্য স্টেটমেন্ট অব বাংলাদেশ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অ্যান্ড দ্য ম্যানভেলিয়াস লেডি অব বাংলাদেশ বেগম খালেদা জিয়া। এই দুজন মানুষের কাছে অসীম শ্রদ্ধার পাত্র এবং বাংলাদেশকে তারা আসলে ওন করতেন। বোকামি এবং অদক্ষতা তাদের থাকতে পারে, সেটা আলাদা জিনিস। ইচ্ছাকৃতভাবে তারা দেশের জন্য, হাসিনা যেরকম ইচ্ছাকৃতভাবে বিলিয়ে দিত, তাদের মধ্যে এই প্রবণতা নাই বলে আমরা মনে করি। এই কারণে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় থাকে, এটা অন্য কিছু না। আরেকজনের মিথ্যাকে ঢাকার জন্য আমরা মিথ্যা বলবো, এটা কোনোদিন হবে না, কারণ সত্যই শেষ কথা। সংকট সত্ত্বেও নির্বিকার প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী মনে হয় যেন টেবিল বিশেষজ্ঞ। স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিছে, সে টেবিল চাপড়াবে আর হাসবে। আইনমন্ত্রী একটা বক্তব্য দিছে, টেবিল চাপড়াবে, হাসবে। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয় স্বরাষ্ট্রমন্ত্রী, আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেয় আইনমন্ত্রী, আইনমন্ত্রীর বক্তব্য দেয় আবার আরেকজন। এই ধরনের বালখিল্যপনা, যার কাছে যেই জবাব পাওয়া যাবে তার কাছে সেই প্রশ্ন করা হবে। আমরা যার কাছে যে প্রশ্ন করব তার কাছে তো আমরা সেই উত্তর চাইব। আমরা ভূগোল বিশেষজ্ঞর কাছে কি আমরা অর্থনীতির প্রশ্ন করব? সেটা কখনোই হতে পারে না। সুতরাং সালাউদ্দিনদেরকে উচিত সালাউদ্দিন এবং আইনমন্ত্রী যে যার অবস্থান থেকেই তাদের উত্তরটা দেওয়া উচিত বলে আমরা খুব স্বাভাবিকভাবে মনে করি। নিরাপদ যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন, তার দেশের এই সংকট, তেলের সংকট পিসাব মেরে ফেলে, তারপরে আপনার খাদ্য নাই, খাদ্য সংকট, এই সবগুলো মোকাবেলা, সার সংকট, নৌযান সংকট, পরিবহন সংকট, এই সংকটগুলো মোকাবেলার কোনো নাম নাই। সে এখন 22 তলা ভবন করবে, তার বাসভবনের জন্য সেখানে বাংকার থাকবে, রুট থাকবে, পালানোর পথ থাকবে। ওই যে ইদানিং মানুষ তো বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে, ইয়াং ম্যানেরা, নেক্সট আন্দোলন তো আর আমরা করব না, নেক্সট আন্দোলন করবে আমাদের ছোটরা, তখন কিন্তু ছিঁড়ে ফেঁড়ে ফেলবে, একদম দানা দানা রাখবে না, ঠিক আছে? সুতরাং ওই বাংকার টাঙ্কার করে আর কোনো লাভ হবে না। এরকম বাংকার তো আপনার সিরিয়ার আসাদ করছে না, গাদ্দাফি করছে না, আল্লাহ কি রাখছে? রাখে না। পৃথিবীর যত ক্ষমতাবানই মারা গেছে, ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে, সর্বোচ্চ নিরাপত্তা রাখা অবস্থায় মারা গেছে। শেখ মুজিবুদ্দিন মারা গেছে সে ক্ষমতায়, তার বাইরে আশেপাশে শত শত আর্মি পুলিশ ছিল, ওর ভিতর থেকে আল্লাহ তার জান নিয়ে গেছে। জিয়াউর রহমান মারা গেছে না, প্রবল নিরাপত্তার মধ্য থেকে জিয়াউর রহমান মারা গেছে না, আব্রাহাম লিঙ্কন মারা গেছে না, লিয়াকত আলী খান মারা গেছে না, ইস্কান্দার মির্জা মারা গেছে না। সব জটিল নিরাপত্তার ভিতর থেকে আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ তাদের জান নিয়ে গেছে। কারণ আল্লাহর যখন খুশি জান নিয়ে যায়। অতুজ্জুমান তাসাও অতুজিল্লুমান তাসাও বেয়াদিকাল খায়, যখন যাকে খুশি ইজ্জত দিবে, যখন যার কাছ থেকে ইজ্জত কেড়ে নিয়ে দেবে। তো বাসভবন নির্মাণ করে আসলে কতটা নিজের নিরাপত্তা বিধান করা যায়, এটা আসলে বালখিল্যপনা ছাড়া কিছুই নয়। বাসভবন ছাড় সহায়তা জনগণ ভেঙে ফেলবে, তাই না? ওয়াকার ওয়াকার পোয়াকার পোয়াকার, এটাকার ওটাকার ওয়াকার ওয়াকার, এরকম একটা ছড়া আছে, দেখবেন খুব জনপ্রিয় হয়েছিল, পড়ে দেখবেন আপনারা আনন্দ পাবেন। কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না আল্লাহ যতদিন আপনার পাশে না থাকবে। আর আল্লাহ পাশে থাকলে কেউ কিছু করতে পারবে না। সুতরাং আল্লাহ যেহেতু মানুষকে ভালোবাসে, মানুষের জন্য কাজ করুন, মানুষ আপনাকে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।